তাদের কি কোনো মেধা নাই? তারা কি মেধাবী না? মেধা কি শুধু ওই রাজাকারের নাতিপুতি? বিকেলবেলা আবার প্রেস কনফারেন্স হলে বিকেলে শেষ। হঠাৎ 11টার দিকে আন্দোলন। কি আন্দোলন? তুমি কে আমি কে বলে রাজাকার রাজা, তোমার বাপ আমার বাপ রাজাকার রাজাকার। রাজাকার তো নিজেরাই নিজেদেরকে বলেছে, এখানে আমরা রাজাকার বলিনি। আমি একটা প্রশ্ন রেখেছি, সেটা আমি ব্যাখ্যাও দিয়েছি। না তারপরেও তখন স্বাভাবিকভাবে ছাত্রলীগ এটা প্রতিক্রিয়া দিয়েছে, দেখানোটা খুব স্বাভাবিক ছিল। তার জন্য ছাত্রলীগকে ব্যান করতে হবে। আজকে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে, খুন করছে, যারা হল দখল করছে, যারা এমনকি ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করানো হচ্ছে, শিক্ষক, অধ্যক্ষ, প্রিন্সিপাল অথবা ভিসি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারো সেই রংপুরে বাড়ি ভিসির বাড়িতে আগুন দেওয়া, রাজশাহীতে ভিসি এবং শিক্ষকদেরকে পুড়িয়ে মারার চেষ্টা, রাজশাহীতে সেখানে অপমান করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর ছাত্ররা নাকি শিক্ষকদের বয়কট করে? এটা কোন ধরনের কথা? আর শিক্ষকদের পদত্যাগ করাতে হবে। প্রায় 10,000 শিক্ষককে অপমান করেছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এ লজ্জা আমরা রাখবো কোথায়? আমাদের তো কখনো এরকম ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে বেয়াদবি করা, অপমান করা, তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করানো, এগুলি তো আমরা কখনো দেখিনি, শিখিনি। কি দুর্ভাগ্যের বিষয় যে আজকে ঠিক সেই কাজটা হচ্ছে বাংলাদেশে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আমি একটা কথা বলবো, আজকে ছাত্রলীগের উপর অযথা দোষারোপ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগ সবসময় সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল। তো জঙ্গিবাদের বিরুদ্ধে থেকে কিন্তু তারা নির্যাতনের শিকার হয়। শিবির ছাত্র দল আবার ছাত্রছাত্রীদের উপর পর্যন্ত নির্যাতন চালায়। ইডেন গার্লস কলেজ, বদরুন্নেসা গার্লস কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রভোস্ট অথবা যারা হাউস টিচার, তাদেরকে অপমান করে। যেভাবে মানে ছাত্র দলের বা শিবিরের মেয়েরা যেভাবে আমাদের ছাত্রলীগের মেয়েদের উপর অত্যাচার করেছে, মানে এটা ভাষায় বর্ণনা করা যায় না। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমি নিন্দা জানাই। কাজে আমি এটি বলবো যে আজকে ছাত্রলীগ বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, শুধু তাই না, আমি 96 সালে সরকারে এসে আমাদের দেশের সাক্ষরতার হার ছিল মাত্র 45%। আমরা সেই সাক্ষরতা হার বাড়ানোর জন্য একটা প্রজেক্ট নিলাম যে আমরা নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এই ছাত্র নেতা কর্মীদেরকে আমি কাজে লাগিয়েছিলাম। আপনাদের মনে থাকা উচিত, খালেদা জিয়া ছাত্র দলের হাতে বলেছিল, ছাত্র দলই দিনেই নাকি সব মানে সোজা তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমি ছাত্রলীগের হাতে দিয়েছিলাম কাগজ কলম, যে তোমাদের পড়াশোনা করতে হবে, তাদের কাজ পড়াশোনা করা। আমাদের ছাত্রলীগের মূল নীতিটা কি? শিক্ষা, শান্তি, প্রগতি। শিক্ষার বসা দিলে মূলনীতি, এবং ছাত্রলীগ সবসময় সেটাই মেনে চলবে। কিন্তু আজকে অপবাদ দিয়ে ছাত্রলীগকে ব্যান করা, তবে একটা কথা বলি, আমি ছাত্রলীগের সব নেতা কর্মীকে বলবো, এটা নতুন কিছু না। আইয়ুব খানও ব্যান করেছিল, এআইএ খানও করেছিল, জিয়াউর রহমানও করেছিল, এরশাদও করেছিল, খালেদা জিয়াও করেছে, বারবার করেছে, আঘাত এসেছে, কিন্তু ছাত্রলীগকে শেষ করতে পারেনি, পারবে না। কারণ বাংলাদেশ নামে যে রাষ্ট্রটা গঠিত হয়েছে, সেই রাষ্ট্রের সাথে ছাত্রলীগের নাম ওতপ্রোতভাবে জড়িত বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, যে ছাত্রলীগের ইতিহাস বাঙালি ইতিহাস, আনকোট। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই বলা। কাজে সেই কথাটা সবসময় মনে রেখেই জনগণের পাশে থাকতে হবে, ছাত্রদের পাশে থাকতে হবে, এটাই মানে আমার কথা। আর বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। যত জঙ্গি ছিল, সেই হত্যাকারী, হলি আর্টিজানে যারা জঙ্গি, 500 জায়গায় বোমা হামলাকারী, সেই মনে আছে বিএনপির আমলের সমস্ত বাংলাদেশে 500 জায়গায় বোমা হামলা হলো। আমাদের কিবরিয়া সাহেব, মঞ্জুরুল ইমাম সাহেব, আমাদের মমতাজ, নাটোরের মমতাজ, খুলনার মঞ্জুরুল ইমাম সহ হাজার হাজার নেতা কর্মীকে হত্যা। এই নানা ধরনের ঘটনায় যে সমস্ত সন্ত্রাসী জঙ্গিদের আমরা গ্রেপ্তার করেছিলাম,
এমনকি পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসী গ্রুপ সেই আনসার বাংলা, তাদের ওখানে ট্রেনিং ট্যাম্প করে একটা জঙ্গিবাদী সৃষ্টি করতে চাচ্ছিল। আমরা সেই জঙ্গিদেরকে গ্রেপ্তার করি, তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে কারাগারে বন্দি রাখি। অথচ আমরা দেখলাম কি, বৈষম্যবিহীন নাম করে ক্ষমতায় এসে জোর করে ক্ষমতা দখল করে সে সব জঙ্গিদের ছেড়ে দিয়েছে কারাগার থেকে, সব জঙ্গিরা মুক্তি পেয়ে গেছে। কি অদ্ভুত এই বাংলাদেশ! আজকে জঙ্গিদের রাজত্ব, বাংলাদেশ এখন জঙ্গি শাসন। তার উপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2008 সালে যে নির্বাচন হয়, সে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল। তারপরে কিন্তু চক্রান্ত শুরু। এবং এই যে বিডিআর এর যে ঘটনা, আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, সেও কিন্তু বিডিআর একসময় ডিজি ছিল। এবং বিডিআর এর ঘটনায় যে অফিসাররা মারা গেছে, সেখানে আওয়ামী লীগেরই 43 জনের মতো রয়েছে, 45 জন আওয়ামী পন্থী ডিজি সহ। ডিজির আমাদের সাচ্চু ভাই ব্রাহ্মণবাড়িয়ার যিনি এমপি ছিলেন, তার কিন্তু আপন ফুফাতো ভাই ছিল। আমাদের জাহাঙ্গীর কবির নানক, তার চাচাতো ভাই না খালাতো ভাই, এরকম তারও আত্মীয় ছিল। এরকম আমাদের সকলেরই, অনেকেরই এখানে ছেলে পেলে ছিল। আমাদের পঞ্চগড়ে এমপি তার মেয়ের জামাই, আমাদের মালিক উকিল সাহেবের নাতি জামাই, তারাই তো আর্মি অফিসাররা। এই খালেদা জিয়ার আমলে এদের সবাইকে, ভালো ভালো অফিসারদেরকে বিডিআরই ওখানে ডিপা দিয়ে রেখেছিল। এরপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, সেটাও তো খালেদা জিয়ারই সরকার ছিল। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন সাবির তারই পছন্দের লোক ছিল। কাজী আমরা যখন ইলেকশনে জিতে গেলাম, এটা তাদেরকে ক্ষমতা আসলাম, এটা তারা সহ্য করতে পারেনি। যারা এটা সহ্য করতে পারেনি, তারাই বিডিআর এর ঘটনা ঘটিয়েছিল। যদিও এখন আমাদের নামে দোষ দেয়, আমরা সরকার গঠন করেছি, আমরা কেন গোলমাল করতে যাব? আমরা কেন আমার সরকারকে আনসেটেল করতে যাব? আর বিডিআর এর ঘটনা কিন্তু শুধু পিলখানায় এক জায়গায় হয় নাই, এটা কিন্তু সারা বাংলাদেশে হয়েছিল। তখন আমাদেরই নেতা কর্মীরা, বিভিন্ন জায়গায় সেনা অফিসাররা তাদেরকে রক্ষা করেছিল। এবং সাথে সাথে আমি ডিসি এসপি দেরও বলে দিয়েছিলাম এদের পরিবারকে নিরাপদে নিয়ে যাওয়া। প্রত্যেকটা বর্ডার এলাকায় আমাদের নেতা কর্মীরা, ডিসি এসপি সবাই মিলে সেই সমস্ত পরিবার, সেনা অফিসারদের যে সমস্ত পরিবার বিডিআর এর বিভিন্ন ইউনিট বিওপিতে যারা ছিল, তাদেরকে কিন্তু নিয়ে আসে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। এই কথাটা একবারও তাদের মুখ থেকে, অনেকের মুখ থেকে বের হয় না যে এটা ঘটনাটা এক জায়গায় না। এমনকি চুয়াডাঙ্গা বা সাতকারিয়া, ওখানে তো রাস্তায় নেমে গিয়েছিল বিডিআর। আমরা অল্প সময়ের মধ্যে যেভাবে পারি এটাকে আমরা দমন করে প্রত্যেকের কিন্তু বিচার হয়েছে। এবং যারা মৃত্যুদণ্ড, তাদের সাজা এখনো বাকি। এখন বলছে যারা জেলখানায়, তাদের অর্থাৎ যারা বিদ্রোহ করেছিল তাদেরকে ছেড়ে দিতে হবে। এই কথা থেকে তো বোঝা যায় যে এই ঘটনা কারা ঘটিয়েছে। যাক, আমি এইটুকু বলবো যে ছাত্রলীগ সবসময় বাংলার মানুষের পাশে থাকে। আজকে আমাদের যত অর্জন, 2009 সালে সরকার গঠন করার পর থেকে বাংলাদেশকে আমরা ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছি। আমাদের সাক্ষরতার হার যা আমরা 96 সালে 45 ভাগ থেকে আমরা 65.5 ভাগে বৃদ্ধি করেছিলাম। ছাত্রলীগের উপর নির্দেশ ছিল যে যখন ছুটিতে বাড়িতে যাবা, অন্তত 5 জন নিরক্ষর মানুষকে অক্ষর জাল দেবা। এবং তারা খুব সফলভাবে সেটা করেছিল। বহু জেলাকে আমরা নিরক্ষরতা মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। সেখানে কিন্তু ছাত্রলীগের অবদান রয়েছে, এটা হয়তো অনেকেই তা জানে না। আজকে একটু বলবো যে বাংলাদেশকে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা টাকা রিজার্ভ নাই, কোনো খাবার নাই, কিছু নাই, সেই অবস্থাও জাতির পিতা বাংলাদেশটাকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে। এরপর কিন্তু বাংলাদেশ আর এগোতে পারেনি, ওই একবারই প্রবৃদ্ধির 9 ভাগে উঠেছিল।
দেশ খাদ্যের সম্পূর্ণ হয়েছিল, জিনিসপত্রের দাম সব কমিয়ে সাধারণ মানুষের আওতার মধ্যে নিয়ে আসা হয়েছিল। এরপর আমরা কি দেখলাম? ৭৫-এর ঘটনা। ৭৫-এ জাতিপিতাকে হত্যার পর বারবার হত্যা কু হয়েছে, নাহলে ১৯-২০ বার হত্যা কু হয়েছে বাংলাদেশে। যত মুক্তিযোদ্ধা, অফিসার, সৈনিক, তাদেরকে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিককে হত্যা করা হয়েছে, অফিসারদের হত্যা করা হয়েছে, বিমান বাহিনী ৬৬৫ জন অফিসারকে এবং ওখানকার কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তখন এটা আমি আসার পর থেকে চেষ্টা করেছি সব জায়গায় ডিসিপ্লিন নিয়ে আসতে, এবং আমরা ক্ষমতা আসার পরে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। ২০০৯ আমরা সরকার গঠন করে ২০২১ সাল ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, আবার কি হলো? হ্যালো, আচ্ছা আচ্ছা, আবার কে যেন তোমাদের ইউনাইটেড স্টেট থেকে ফোন করছে, সেই ফোন দেখা যাচ্ছে। যাই হোক, আমি কেটে দিচ্ছি। আবার আমরা যখন বাংলাদেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে আসলাম, তখনই দেখলাম ওই সুদখোর ইউনূস যে গরিবরে ঋণ দেওয়ার নামে মোটা অঙ্কের সুদ দিয়ে গরিবের রক্ত চুষে খেয়ে গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করে, গ্রামীণ ফোনের টাকা পাচার করে, বিদেশে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি করে, এবং তার ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। আজকে তার এবং এই ক্ষমতা যাওয়ার জন্য আজকে আপনারা দেখেন, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছি। পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু তারা আমাদের উপর গণহত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুটেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। ঠিক বিএনপি ২০০১-এ আমরা দেখলাম ঠিক একই ঘটনা ঘটালো। আর এখন সেই পরাজিত শক্তির পাশে যে একেবারে মহরম, অর্থাৎ যাদেরকে লাখো শহীদের রক্তের বিনিময়ে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করলাম, আজকে সেই পরাজিত শক্তির পদলেহন করছে। পদলেহনের অর্থ হলো পা চাটছে। এখন ইউনূস গণ, তার সরকার ওই পাকিস্তানিদের পা চাটে, তাদের সাথে গলায় গলায় বাঁধ। হ্যাঁ, আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা এই নীতিতে বিশ্বাস করি, আমরা সেটাই মেনে চলি। একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যার যার সাথে যেভাবে সদ্ভাব রাখা, সম্পর্ক রাখা, আমরা সেটা রাখি। আমাদের সেটাই হচ্ছে নীতি। এবং বাংলাদেশ, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বিশ্বের সকল দেশের সাথে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা চলেছি। কিন্তু আমরা কারো দাবিদারিও করতে যাইনি, কারো পা চাটতেও যাইনি। কিন্তু আজকে কি দুর্ভাগ্য আমাদের, যাদেরকে পরাজিত করলাম তাদেরই পা চাটা হয়ে গেল বাংলাদেশের ওই ইউনূস সরকার আর তার সমন্বয়কারীরা। তাদের বক্তব্যটা কি? আপনি এর মধ্যে দেখেছেন যে জুলাই ১৫ তারিখ থেকে যত অপকর্ম হয়েছে, অর্থাৎ অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, পুলিশ হত্যা করা, প্রায় ৪৫০ মতো থানা এবং পুলিশ ফাঁড়ি, পুলিশ স্টেশন, সেগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, তাদেরকে পা ঝুলে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতা সেই জিনায়েত আওয়াজ সেক্রেটারি, তাকে সেই কসাইখানায় যে কোন পশু পা বেঁধে ঝুলে, ঠিক সেইভাবে পা বেঁধে ঝুলে রাখা হয়েছে এবং তাদেরকে অত্যাচার করা হয়েছে। এমনকি একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল, মেয়েটা মাপ চেয়েছে, বলেছে আমার পেটে বাচ্চা, আমাকে মারবেন না। এরা এত বড় অমানুষ যে সেই অন্তঃসত্ত্বা মহিলা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, হাত কেটে পা কেটে দিয়ে। এইভাবে তারা নির্যাতন করছে। এই আওয়ামী লীগের না হলেও ১০,০০০ উপর ১১,০০০ কর্মী আজকে নির্যাতনের শিকার, তার মধ্যে প্রায় ১,০০০ খানেক
নেতা কর্মী, কারো মাকে, চাচিকে, বাবাকে, ভাইকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, বোনকে নির্যাতন করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ এদের হাত থেকে রেহাই পায়নি। শুধু তাই না, আমাদের ওলামা মাশায়েখ, সমস্ত মাজার শরীফ, সেখানে মসজিদ, সেগুলি পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অর্থাৎ এই সরকার যে একটা জঙ্গি সরকার, ইউনূসের সরকার হচ্ছে জঙ্গি স্বেচ্ছাচারী সরকার। তাদের হাত থেকে আজকে, এবং তার সমন্বয়করা আজকে তাদের হাত থেকে মুসলমান ওলামা মাশায়েখ যেমন রেহাই পায় না, দরগা, পীর, তারাও পীর শরীফ, সেগুলো রেহাই পায় না। তাদেরকে অপমান করা, তাদেরকে মারা, আগুন দিয়ে পড়া, লুটপাট করা। তাছাড়া হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, বুদ্ধদের মঠ, সবকিছু লুটপাট, আগুন ভাঙাচোরা, এইগুলি করে যাচ্ছে তারা। কোন ধর্মের মানুষদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। এদের জুলুম, অত্যাচার, নির্যাতন এমন পর্যায়ে তারা নিয়ে গেছে দেশকে, একেবারে মানে আমি কি বলবো, দেশের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তিতেই নষ্ট করে দিয়েছে। এবং এরা নিজেদেরকে কিভাবে কে জানে, ইউনূসের মাস্টার মাইন্ডের এবং ভেজিকুলাইজড তার যে ডিজাইন, এক নম্বর চলতে ওই আন্দোলন, একটা ভুয়া আন্দোলন, যেখানে কোটা নাই, তারপর একটা আন্দোলনের নামে চক্রান্ত করলো। তার এটা ছিল তার মানে ডিজাইনের এক নাম্বার। 2 নাম্বারে ছিল বঙ্গবন্ধু ভবন পোড়াবে, গণভবন পোড়াবে এবং আক্রমণ করবে, আমাকে আর রেহানাকে হত্যা করবে। 5 নাম্বার সুদ্ধা সদন, রেহানার বাসা, সংসদ ভবন, সবকিছুতে সব লুটপাট করেছে। তারপরে আগুন দিয়েছে, পুড়িয়েছে, এবং দিনের পর দিন লুট করে যাচ্ছে। এমনকি প্রত্যেকটা এমপি হোস্টেল এই সমন্বয়করা, সেই যে হাসনাত, সার্জিস আলম, তারপরে মাহফুজ, যে মেট্রিকুলাস মাইন্ড, তার আসিফ নজরুল, নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ সহ তাদের যত যারা আরো কত নাম, ওই জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আবার কি অধিকারের একজন আদিলুর রহমান, অধিকারের নামে যারা গরিবের অধিকার কেড়ে খায়, এদের এদের এই উপদেষ্টা এবং তার এই সমন্বয়ক, এরা মিলে আজকে সারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং লুটপাট, প্রত্যেকটা এমপি হোস্টেল এরা লুট করেছে। লুটপাট করে সমস্ত মূল্যবান জিনিস নিয়ে যেয়ে তারপরে দিয়ে দিয়েছে তখন ওই বস্তি টস্তি রাস্তার লোকজন, এবং এরপর ডেকেছে পুলিশ। ঠিক গণভবনে তাই করেছে। আমাদের যা কিছু ছিল সবই লুট করে নিয়ে গেছে। আমার কোনো আফসোস নাই, কিন্তু আফসোস হয় একটাই, মুক্তিযুদ্ধের অনেক ডকুমেন্ট, অনেক কাগজ, অনেক কিছু, এবং 75 ঘাতকদের অনেক তথ্য আমার কাছে ছিল, এবং জাতিপিতার হাতে লেখা সেই খাতাগুলি যা আমি 71 সালে উদ্ধার করেছিলাম, 75 সালে উদ্ধার করেছিলাম, সেগুলিও গণভবনে ছিল। এরা কিন্তু সব নিয়ে চলে গেছে, সমস্ত কিছু তারা লুটে নিয়ে গেছে। এমনকি ইউনূস মানে আমাদের, তিনি তো আবার নোবেল প্রাইজ পাওয়া, তারপর আবার সুদখোর এবং একেবারে জঙ্গিবাদে বিশ্বাসী, সেও কিন্তু গণভবনে যে লুটপাট করেছে আপনারা দেখেছেন। উনি ওনার 3-4 বাহিনী নিয়ে সবাইকে দিয়ে তিনি গণভবনে গিয়েছিলেন শেষ লুটপাটটা করতে। এই চোরের দলের হাতে বাংলাদেশ কতক্ষণ নিরাপদ থাকবে? এবং যারা এই যে গণহত্যা চালালো, আওয়ামী লীগের নেতা কর্মী, সংখ্যালঘুদের পুলিশ হত্যা, আনসার, তারা তো গুম হয়ে গেছে, কতজন আনসারের তো খবরই নেই। গুম খুন করে গণহত্যা চালিয়ে যারা মেট্রো রেল থেকে নিয়ে শুরু করে সব পুড়িয়েছে, এবং একজন সমন্বয়ক তো বলেই দিয়েছে যে মেট্রো রেল না পোড়ালে আর পুলিশ হত্যা না করলে নাকি বিপ্লব সার্থক হতো না। তাহলে গণহত্যা কে চালালো, পুলিশ হত্যা কে করলো? এটা তো তাদের মুখ থেকে এসে গেছে। এমনকি আপনারা দেখেছেন সেক্রেটারিয়েট আগুন, একই সাথে 3টা জায়গায়, 3টা মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়, 6টা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত।
কিছুদিন আগে আপনারা জানেন যে স্থানীয় সরকারের মন্ত্রণালয় থেকে সেই হাসান আরিফকে সরিয়ে দিয়ে এক সমন্বয়ক নিয়েছে, কারণ তারা দল করবে, পার্টি করবে, তাদের নাকি টাকা বানাতে হবে। তো স্থানীয় সরকারের তো বিশাল বাজেট দিয়ে এসেছি আমি, 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছি। সে সব লুটে খাচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, এখন বিদ্যুৎ নাই, বিদ্যুতের জন্য হাহাকার। পণ্য মূল্য আমরা তো নিয়ন্ত্রণে রেখেছিলাম, এখন তা 14-15% হয়ে গেছে। এর মধ্যে আবার দেখলাম ভ্যাট আর ট্যাক্স বাড়িয়েছে। আমার প্রশ্ন নিউজের কাছে, নিজে 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিলেন, যে মামলার রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। এই জন্য 5 আগস্ট আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে সরানো, বাবাকে হত্যার চেষ্টা করা হলো। আমাকে আমরা তো কোনো মতে 20-30-40 মিনিটের জন্য আমরা বেঁচে গেছি, আমাদের হত্যার পরিকল্পনা নেওয়া হলো। আর ক্ষমতা এসেই ওনার ট্যাক্স মাপ 1200 কোটি টাকার ট্যাক্স ইউনুসের কাছে পাওনা রাষ্ট্রের, সেই টাকাটা দেয় না কেন? সেই টাকাটা দিলেই তো হয়। তার 54টা কোম্পানি, সে কোম্পানির ট্যাক্স কেন দেবে না সে? গ্রামীণ ব্যাংক সুদ দিয়ে, ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নেওয়া হয়। এবং এই গ্রামীণ ব্যাংকে আমি 96 সালে যখন সরকারি ইউনুসের কান্নাকাটিতে 400 কোটি টাকা দিয়ে এই ব্যাংক আমি মানে চালু করাই দেই ভালোভাবে। তারই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রামীণ ফোনের ব্যবসাটাও আমি তাকে দেই। রীতিমতো আমার কাছে ধর্ণা দিয়ে পড়ে থাকতো। আমি বলেছ গ্রামের মেয়েরা ফোন ব্যবহার করে টাকা কামাই করবে, গ্রামের মেয়েরা না করলেও ইউনুস সাহেব টাকা কামাই করেছে। এই গ্রামীণ ফোনের 6,000 কোটি টাকা পাওনা বিটিআরসি, সেটা দিচ্ছে না কেন? এই টাকাগুলি দিলে তো আর ওই ভ্যাট বাড়াতে হয় না, ট্যাক্স বাড়াতে হয় না। তো নিজে বেলায় ট্যাক্স মওকুফ করে নেবেন, আর সাধারণ মানুষের উপরে ট্যাক্স বসাবেন, ভ্যাট বসাবেন। আর ভ্যাট ট্যাক্স যদি ট্যাক্স আদায় করতে হয়, আইন করে করতে হয়, আইন ছাড়া ট্যাক্স বসানো যায় না। এটা নিয়ম, অর্থনীতির নিয়ম। এটুকু তারা জানে না, এতই শিক্ষিত যে এই বিষয়টুকু পর্যন্ত তাদের জানা নাই যে ট্যাক্স ইম্পোজ করতে হলে, ট্যাক্স বসাতে হলে আইনের মাধ্যমেই করতে হয়, আইন ছাড়া করা যায় না। হ্যাঁ, ট্যাক্স কমানো যায়, কমানোর ক্ষেত্রে এসআরও দিয়ে এক্সিকিউটিভ অথরিটি হিসেবে কমানো যায়, কিন্তু বাড়ানো যাবে না, বসানো যাবে না। কিন্তু সেই অনিয়মটাই করে যাচ্ছে, একটার পর একটা সংবিধান লঙ্ঘন, আইনের লঙ্ঘন করে এরা ক্ষমতায় কুক্ষিগত করার চেষ্টা করছে। কাজে আজকে সারা দেশের মানুষ হাহাকার। একবেলা যারা খাবার পেত না, আওয়ামী লীগ সরকার আমলে তারা 3-4 বেলা খাবার পেত, সে ব্যবস্থা আমরা করেছিলাম। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শান্তিপূর্ণ অবস্থা ছিল শিক্ষার, সেই শিক্ষার পরিবেশ তারা নষ্ট করেছে। প্রত্যেকটা মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারতো, নিরাপদে চলতে পারতো। আজকে কেউ শান্তিতে ঘুমাতে পারে না, নিরাপদে চলতে পারে না। এমনকি বাড়ি বাড়ি ডাকাতি, খুন, পুলিশের সাহায্য চায়, পুলিশ যেতেও সাহস পায় না এদের হাতে যে অস্ত্র, কারণ তারা সমন্বয়ক, তারা নাকি ছাত্র, তারা যায় সব জায়গায় চুরি ডাকাতি করে বসে। এমনকি এখন তো মানে আমার সেনাবাহিনীর অফিসার থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাইকে নষ্ট করে যাচ্ছে। চুরি ডাকাতির ক্ষেত্রে তারাও চলে এসেছে। একটা ডিসিপ্লিন ছিল, নিয়ম ছিল, শৃঙ্খলা ছিল, সব ধ্বংস করে দিয়েছে। যে দেশটা বাংলা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল ছিল, আজকে সেই দেশটাকে জঙ্গিবাদে নিয়ে এসেছে। কাজে ছাত্রলীগের সকল নেতা কর্মীকে আমি শুভেচ্ছা জানিয়ে কথা বলবো, ওরা ওই অবৈধ সরকারের ঘোষণা ছাত্রলীগ ব্যান্ড, ছাত্রলীগ কোনো ব্যান্ড নাই, ছাত্রলীগ তাদের কার্যক্রম চালিয়ে যাবে। শক্তিশালী হওয়া হবে ছাত্রী, সাধারণ আমি ছাত্রছাত্রীদের বলবো তারা যেন অন্তত এই 2008-এর আগের বাংলাদেশ কেমন ছিল আর আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ কেমন,
এটা কিন্তু তারা একটু হিসাব করে দেখে। তার উপর বই ছাপাচ্ছে, ইতিহাস বিকৃত করছে, বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে। এবং এই বই ছাপানোর ক্ষেত্রে আবার প্রশ্ন আছে, এই কথাটাও আপনারা সবাই জিজ্ঞেস করবেন। 700 কোটি টাকা অতিরিক্ত খরচ করছে বই ছাপানোর জন্য। কয়শো বই অতিরিক্ত হচ্ছে? মাত্র 500 বই অতিরিক্ত ছাপবে। মাত্র প্রতি বছর যেটুকু বাড়ে, মাত্র আমরা তো বিনামূল্যে বই দিতাম ছাত্রছাত্রীদের 1 জানুয়ারি। ডিসেম্বর মাসের মাঝামাঝিতেই প্রত্যেকটা স্কুলে নোটিশ দিত যে বই উৎসব হবে। এবার তো যায় নাই কোন স্কুলের নোটিশ, কোনো বাচ্চারা তো পায় নাই। 1 জানুয়ারি ছোট বাচ্চাদের হাতে আমরা বই তুলে দিতাম। এখন তো বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারলো না তারা, অথচ 700 কোটি টাকা অতিরিক্ত এই বই ছাপানোর খরচ। এই টাকাটা কার পকেটে গেল? কার পকেটে গেল সেটা আমার প্রশ্ন। কোন কোন উপদেষ্টা না কোন সমন্বয়ক না কার হাতে গেল? প্রত্যেকটা জিনিস সাহায্য করে দিচ্ছে। কাজে সাধারণ ছাত্রছাত্রীরা আমি বলবো যে ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের নাম জড়িত। এদেশে প্রতিটি অঞ্চলের সাথে ছাত্রলীগ, কাজেই ছাত্রলীগের প্রতি ভরসা তার জন্য রাখে। অন্তত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এর আগে কি ছিল? অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি এসব ছিল। আমরা সরকার আসার পরে তো সে অবস্থা ছিল না। লেখাপড়া স্টেশন জট ছিল, 5 বছর 6 বছর সেশন জট। আওয়ামী লীগ আসার পরে সেশন জট মুক্ত আমরা বিশ্ববিদ্যালয় করেছিলাম। ছেলে মেয়েদের লেখাপড়ার পরিবেশ, কর্মসংস্থানের পরিবেশ এবং কর্মসংস্থানের জন্য প্রত্যেকটা বেসরকারি খাত আমরা উন্মুক্ত করে দিই। ডিজিটাল ল্যাব আমরা তৈরি করি, হাইটেক পার্ক করে দিই, কম্পিউটার ট্রেনিং এবং আমরা ইনকিউবেশন সেন্টার করে দিয়ে কম্পিউটার ল্যাব প্রত্যেকটা স্কুলে স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েরা ছোট বেলা থেকেই যেন তারা এই কম্পিউটার এবং ডিজিটাল সিস্টেম শেখে। প্রায় 8,000 8,500 উপরে হচ্ছে ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে। আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিই। কারিগরি শিক্ষায় আমাদের তো 1% ছিল না, আমরা সরকারে আসার পরে তা প্রায় 18-19% উন্নীত করি। কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, আর কত রকমের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করে দিয়েছে, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, আমাদের এয়ারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়। এরকম বিভিন্ন বহুমুখী শিক্ষা মাধ্যমে আমাদের ছেলে পেলে যাতে মানে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছিলাম, যাতে করে আমরা কোনো মতে পিছিয়ে না থাকি। বাংলাদেশ যেন সবসময় এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা সেই কাজগুলি করে দিয়েছিলাম। আর শিক্ষার ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা যেন একবারে উপযুক্ত আধুনিক প্রযুক্তি শিক্ষা নিয়ে যেন তারা গড়ে উঠতে পারে সেই বিষয়টা আমরা করে দিয়েছি। কিন্তু আজকে একে একে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, সবকিছু নষ্ট করে দিচ্ছে। সেখানে আমি বলবো যে আমাদের সবাইকে শক্তিশালী হতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আজকে জনগণের অনেক কষ্ট, পণ্যমূল্য যেভাবে বাড়ছে এবং এই ভ্যাট ট্যাক্স বসায় আরো বাড়বে, আরো মানুষের কষ্ট বাড়বে। কাজে মানুষের পাশে আমাদের থাকতে হবে, মানুষের পাশে যেতে হবে এবং মানুষকে সেই মানে সহযোগিতাটা দিতে হবে, সেটাই আমরা চাই। আর শিক্ষার পরিবেশ যাতে হয়, কোনো ভিসি প্রভিসি বা যাদের অধ্যক্ষ, এমনকি আপনাদের মনে আছে একজন অধ্যক্ষ নুরুল ইসলাম নাম, তাকে জোর করে সিগনেচার করতে যে তাকে এমন ভাবে অপমান করেছে, ছাত্রদের হাতে অপমান হবে, নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, এটা উনি নিতে পারেননি। তিনি কিন্তু সেখানে হার্ট ফেল করে মারা যান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করুন। কিন্তু আমরা সেটাই বলি যে এইভাবে যেন আর ইনডিসিপ্লিন না হয়, প্রত্যেকেই যেন সুন্দরভাবে বাস্তবায় সেই ব্যবস্থাটাই করতে হবে। কাজে আমি ওটুকুই বলবো যে আজকে ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলের সাথে কথা বলতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেখাপড়া করবে। আমি জানি আমাদের ছাত্রলীগের ছেলেপেলেদেরকে লেখাপড়া করতে দিচ্ছে না, ইউনিভার্সিটি কলেজে যেতে দিচ্ছে না, নানাভাবে বাধা দিচ্ছে। তুমি একটা কথা মনে রেখো,
শিক্ষার কোনো বয়স নাই। আবার ইনশাআল্লাহ সময় আসবে, আবার তোমরা ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে এবং সেভাবে সবাই পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা জ্ঞান, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তার কারণ হচ্ছে যে ধন সম্পদ এগুলি যেতে পারে, এটা আমাদের সবকিছু চলে গেল, কিন্তু শিক্ষাটা তো যায় না। আমাদের ছেলে মেয়ে, আমি রেহানা, আমরা আমাদের বাচ্চাদেরকে সবসময় একটা কথা বলেছি যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, তোমাদের জন্য তোমাদের শিক্ষাটাই হবে সব থেকে বড় সম্পদ। এবং আল্লাহ রহমতে তারা সারা বিশ্বে সেই হার্ভার্ড, অক্সফোর্ড, LSE সহ পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা নিজেরাই কিন্তু পড়েছে, চাকরি করেছে, আবার পড়েছে, আবার চাকরি করেছে, নিজেরা কিন্তু এভাবে তারা পড়াশোনা করেছে। কাজে আমরা কিন্তু, আমি 5 বারের প্রধানমন্ত্রী, আমার বোন এখনো ওই বাসেও চড়ে, ট্রেনে চড়ে। আমার বোনের ছেলে মেয়ে হোক, আমাদের ছেলে মেয়ে হোক, সকলে কিন্তু নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে কোনো কিছু তাদের দেইনি, আমি যা দিয়েছি বাংলাদেশের সাধারণ মানুষকে দিয়েছি। প্রতিটি জেলায় আমি প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমরা সারা দেশে ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি, বিশ্ববিদ্যালয় করেছি। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটা ছিল, আমি বৃদ্ধি করেছি এবং সাথে সাথে আরো গবেষণার ব্যাপারে সব থেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। আমি আরবি বিশ্ববিদ্যালয় করেছি, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়, কারণ আমাদের যারা কওমি মাদ্রাসা তাদের শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হতো না, আমি সেই স্বীকৃতি দিয়েছি। দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি করে দিয়েছি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, কারণ মাদ্রাসায় যারা শিক্ষা নেয় তারাও যেন উপযুক্ত শিক্ষা নিয়ে দেশে বিদেশে চাকরি করতে পারে, কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাছাড়া প্রত্যেকটা ইনস্টিটিউট আমার হাতে করা। আজকে বার্ন ইনস্টিটিউট, লেদার ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউট, নিউরো, কিডনি, তারপর গ্যাস্ট্রো লিভার, ক্যান্সার, সব কিন্তু আমার হাতে করা। আজকে আমি কি কি কাজ করেছি আমার মনে হয় সেই 96 থেকে এই পর্যন্ত, আর জাতির পিতা কত করছেন, এটা যদি একটা হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরাই করেছি এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলি সবসময় আমাদের পাশে ছিল। 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। আজকে আবার সেখানে আরাকান আর্মি দ্বারা নির্যাতিত সেই রোহিঙ্গা 4 লক্ষ রোহিঙ্গা আসতে চেয়েছে, ইউনূস তাদেরকে ঢুকতে দেবে না, সেটাকে আমার মানব অধিকার। আবার ওখানে আমার অধিকারের একজন আছে, আদিলুর রহমান। এখন মানব অধিকার চাই কোথায়? আমরা তো 10 লক্ষকে নিয়ে আসতে পারলাম, খাবার দিতে পারলাম, শেল্টার দিতে পারলাম, ভাষা চরে যে সুন্দর ঘর করে দিয়েছি, তাদের ট্রেনিং দিচ্ছি, বাকিদের কেন আসতে দিচ্ছে না? তাহলে তার মানবাধিকার বোধ গেল কোথায়? ওখানে নিজে খাবে আর কাউকে দেবে না। আমরা সব হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রায় 101টা করে দিয়েছি এবং এই যে কম্পিউটার ট্রেনিং এর জন্য কম্পিউটার এবং ইনকিউবেশন সেন্টার প্রত্যেক জেলায় জেলায় আমরা করা শুরু করেছিলাম, যাতে করে ডিজিটাল ক্লাসরুম আমরা করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েরা এখন ফ্রিল্যান্সিং, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। প্রায় 7 লক্ষ ফ্রিল্যান্সার বাংলাদেশে, তাদের স্বীকৃতি দেওয়া, সার্টিফিকেট দেওয়া, অর্থাৎ কোন ছেলে মেয়ে যাতে বেকার না থাকে। কর্মসংস্থান ব্যাংক তার থেকে বিনা জামানতে টাকা নিয়ে নিজে ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি। মাত্র আমাদের বেকার সংখ্যা ছিল মাত্র 3%, 3.4%। এখন কোথায় চলে গেছে দেখেন, যেখানে মাথা পিছু আয় 2793 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম, আজকে মানুষের আয় রোজগার নেই। সবচেয়ে আমার কষ্ট লাগে কোথায় জানো? আমার কষ্ট লাগে যখন আমি দেখি আমার দেশের মানুষ এখন ডাস্টবিনের থেকে খাবার খাচ্ছে, রাস্তার পাশে ফেলে দেওয়া ময়লা খাবার, একদিকে কুকুর খাচ্ছে, একদিকে মানুষ খাচ্ছে। এই বাংলাদেশ তো আমি রেখে আসিনি। হ্যাঁ, আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। সেই 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, মানব ঢাল রচনা করে আমাকে রক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, বারবার রক্ষা করছে। এবারও কিন্তু তার মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ ছিল 32 নম্বর পড়াবে আর আমাকে হত্যা করবে, রেহানাকে হত্যা করবে। আল্লাহ তাআলা কিভাবে যেন বাঁচিয়ে নিয়ে এসেছে। বেঁচে যখন আছি ইনশাআল্লাহ
বাংলাদেশ আবার ফিরে পাবো, বাংলাদেশ আবার উন্নত হবে, বাংলাদেশ আবার বিশ্বের মর্যাদা অবৈধভাবে ক্ষমতা দখলকারী এদের বিচার বাংলার মাটিতে হবে হবে। ওই ইউনূসেরও বিচার, যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, বিচার বাংলার মাটিতে হবেই হবে। ছাত্রলীগ আমি সে কথা বলি, সংগঠনকে সুসংগঠিত করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এবারে শেষ করছি। সবাই ধৈর্য ধরে দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন, সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাই নিয়েছেন সরকার, উন্নয়নের সরকার।